জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় ডক্টর অঞ্জন দেব রায় দাদাকে। দাদা জয়গুরু। দাদা আপনি 25 থেকে 30 মিনিট বলুন। টাইমটা যদি ক্রস করে যায় একটু মনে করাই দিবেন। হ্যাঁ, আমি প্রথমেই আমার প্রাণনাথ শ্রী ঠাকুর রাতুল চরণে শতকোটি প্রণাম জানাই। প্রণাম জানাই তালিরা সঙ্গিনী শ্রী বর্মা রাতুল চরণে। প্রণাম জানাই তার জ্যেষ্ঠ আত্মীয় শ্রী বর্দা রাতুল চরণে। প্রণাম জানাই বর্তমান আছে ওদের শ্রী দাদা রাতুল চরণে। সকল পরিবারের প্রতি প্রত্যেক রাতুল চরণে প্রণাম জানাই। এবং আজকে এই অধিবেশন বা সৎসঙ্গের উপস্থিত দাদা মায়েরা শ্রেণীবাদী প্রণাম ও জয়গুরু জানাচ্ছি। তো আপনাদের নির্দিষ্ট কোন আলোচ্য বিষয় আছে কিনা ঠিক আমার জানা নাই, বা কিসের উপরে বলবো সেরকম। আচ্ছা, আপনার জীবনে দয়ার কথাই বলুন। আচ্ছা, আমার জীবনের দয়ার কথা, বা দারুণ কথা বলছেন। আমার জীবনের দয়ার কথা, এই কোনটা ছেড়ে কোনটা বলবো? জীবনটাই তো ঠাকুরের দয়ায়, আমি বেঁচে আছি ঠাকুরের দয়ায়। এবং আমার জীবনের প্রত্যেকটি ঘটনাই হচ্ছে ঠাকুরের অশেষ দয়ায় বেঁচে থাকা। আমার প্রতিটা নিঃশ্বাস তার দয়া, এবং প্রতি মুহূর্তে তাকে আমি খুব অনুভব করি। তো খুব দুঃখ হয় যে ঠাকুর চলে যাওয়ার পরে আমার জন্ম, মানে ঠাকুর থাকা অবস্থায় যারা এসছেন তার লীলা। কোনটা দাদা? বলছি সাউন্ড একটু জোরে হইলে ভালো হয়। কথা বললাম। আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন এখন? দাদা একটু সাউন্ডটা কম আসছে। আচ্ছা, বুঝতে পারছি না কেন হচ্ছে। আচ্ছা, এমনি ঠিক আছে, কোনো অসুবিধা। মুখের কাছে নেই, আমি তো মুখের কাছে নিচ্ছি। এখন ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি এখন বলি। আমার মনে হয় যেন আমার প্রতিটা নিঃশ্বাস ঠাকুরের দয়ায়, বেঁচে আছি তার দয়ায়। এবং মানে কি বলবো, তার দয়ায় আসলে প্রথমত একটা কথা বলি যে তার দয়াটা কেমন, যেটা আমার জীবনের চরম প্রাপ্তি সেটা বলি। তো আমি আমি যে পরিবারে দয়া করে ঠাকুর আমাকে জন্ম দিয়েছেন, আমি তো ভাগ্যবান যে আমাদের পরিবার প্রায় 110-20 বছর ধরে ঠাকুরকে ধরে আছে। আমার জ্যাঠামণি ঠাকুরের সাথে 28 বার সঙ্গ করেছেন। তো সে আমার আপন জ্যাঠামণি। তো সেই পরিবারে আমার জন্ম। আমার দাদুকে ঠাকুর দয়া করে পাঞ্জা দিয়েছিলেন। তো যাই হোক, আমার বাবা চাকরি করতেন হেলথ ইন্সপেক্টর ছিলেন, যার ফলে বাবার পোস্টিং বাইরে বাইরে হতো। তো আমার জন্ম এবং ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা ছিল আমার দাদুর বাড়িতে, আমার মায়ের বাড়িতে, মামার বাড়িতে। তা আমার জ্যাঠাতো দাদা, আমি ছোটদা বলি আর কি, তো উনি একবার আমাদের বাড়িতে, মানে মামার যেখানে থাকি মামার বাড়িতে, সেখানে বেড়াতে এসেছে। তখন বোধহয় ক্লাস 9-এ পড়ি অথবা 10-এ পড়ি। একেবারেই প্রত্যন্ত গ্রামে থাকি। তো আমি মানে ঠাকুরকে তো জন্ম থেকে আমরা ঠাকুর ছাড়া কিছু আমাদের জানা নাই আর কি। কোনো শাস্ত্রও জানা নাই তেমন, কোনো পূজা টুজাও আমাদের বাড়িতে হয় না ঠাকুর পূজা ছাড়া। মানে ওই পরিবারে জন্ম আর কি আমার, যেখানে আমরা অন্য কোনো পূজাও করি না বা অন্য কিছুই, আমরা ঠাকুর ছাড়া আর কিছু না। কিন্তু সবাইকে সম্মান করি। ঠাকুর যেন বলছে যে পরের নিন্দা করে হলি ইষ্টনিষ্ঠ, নিজেরই পা ভাঙলে নিজে বুঝলে না পাপিষ্ট। কাজে সেই বোধও আছে, কাউকে আমরা এই তুচ্ছ তাচ্ছিল্য করি না, সবাইকে সম্মান করি।
কিন্তু ঠাকুর ছাড়া আমাদের আর কিছু নেই, আমাদের পরিবারে কোনো অন্য কোনো বিগ্রহ মন্দির কিছুই নাই আর কি। এইমাত্র মনে পড়লো যে মানে ইভেন প্রভু শ্রীকৃষ্ণের ছবি আমাদের ঘরে নাই। হ্যাঁ, তো জানি না এটা বলা ঠিক হচ্ছে কিনা আমার আর কি, জানি না, আই ডোন্ট নো, বিকজ নাই, ঠাকুর ছাড়া আমাদের কোনো বিগ্রহ বা পরিবারে কিছু নাই আর কি। তো সেই পরিবারে আমার জন্ম। যাই হোক, সকালে ঘুম ভাঙতো বাবার প্রভাত যামিনী এই গান হয়ে, তারপরে প্রার্থনা, এইভাবে বড় হওয়া। তো ছোটদা আসছেন, আসলে পরে তখন মামার বাড়িতে পুকুর পাড়ে, মামাদের পুকুর পাড়ে বেল গাছের নিচে বসে তো কথা হচ্ছে যে ঠাকুর সম্পর্কে। ওই ছোটবেলাতে ঠাকুরকে দেখতে পাই না, তো ছোট একটা কথা বললো যে দেখ, ঠাকুরকে দেখতে পারি না আমরা, কিন্তু যদি বড়দাকেও না দেখতে পারি তাহলে এই জীবনের আর কোনো মানে হয় না। এইটা খুব মনে আছে আর কি। ছোট আমরা দুজনেই, উনি আমার কিছুদিনের বড়। তো বড়দাকে না দেখতে পারলে জীবনের সব শেষ। তো এই কথাটা আমার মনে আছে। এখন 10 পড়ে তারপরে আমি কলেজে ভর্তি হতে চলে গেলাম ময়মনসিংহ। আমাদের ময়মনসিংহ একটা কলেজ আছে, আনন্দমোহন কলেজ। এটা আনন্দমোহন বসুর নামে খুব নাম করা কলেজ। তো ওখানে আমি 11-12 ক্লাসে, 11 এবং 12 জন্য এটাকে বলে আমাদের হায়ার সেকেন্ডারি, হ্যাঁ, এসএসসি 11-12 ক্লাস। তো ওখানে ভর্তি হই আমি। তো ঘর থেকে বের হয়ে গেলাম, জীবনের প্রথম ময়মনসিংহ আসা, ইন্টারভিউ দিলাম, চান্স হলো। কিন্তু মাথায় আছে যে বড়দাকে দেখতে হবে। এখন সুযোগ তো আর নাই, কারণ তো ছোট মানুষ, বুঝি না এত কিছু, কেমনে পাসপোর্ট করতে কি যায় না। 11-12 ক্লাসের পরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম অনার্স। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে ঢাকা এসেছি, তখন আমি থাকি জগন্নাথ হলে। আমাদের একটা, এটা বলে এশিয়ার সর্ববৃহৎ হল বলে, বিশেষত হিন্দুদের বা এরকম। যাও, জগন্নাথ হল বলে ঢাকা ইউনিভার্সিটি একটা হল আছে, স্টুডেন্ট হল। তো ওখানে থাকি। তখন ওই যে বড়দাকে দেখতে হবে, তাতে পাসপোর্ট করলাম। বোধহয় তখন সেকেন্ড ইয়ারে পড়ি, অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পাসপোর্ট করলাম। কিন্তু আসলে খুব দরিদ্রতার মধ্যে আমাকে বড় হতে হয়েছে। বাবার বড় ছেলে, বাবা চাকরি করতেন, তখন বাবা ট্রান্সফারে চলে আসেন নেত্রকোনা জেলা শহরে, ভাড়া বাসায়। আমরা 4 ভাই বোন, আমি সহ। তো ভাড়া বাসায় আমি ছাড়া বাদ দিলে 3 ভাই বোন, খরচ, আত্মীয় স্বজন আসে, সব মিলে বাবা আসলে আমাকে ওই ইউনিভার্সিটির 1 বছরের পরে কোনো টাকা দিতে পারেন নাই। হ্যাঁ, বললেন যে আমার 4টা ছেলে মেয়ে, বাবা তুমি যদি পারো ম্যানেজ করে পড়ো, আমি তো টাকা দিতে পারবো না। তবে টিউশনি করেই সেই যে শুরু করেছি, আর কোনোদিন বাবার কাছ থেকে টাকা নিয়েই আর কি। তো যাই হোক, টিউশনি করি। এখন বড়দাকে দেখবো, কিন্তু আমার আর্থিক সামর্থ্য নাই, পাসপোর্টও করেছি ওই টিউশনি টাকা দিয়ে কষ্ট করে, কিন্তু ইন্ডিয়াতে যাব সেই সময়ও নাই, কারণ পরীক্ষা থাকে ইউনিভার্সিটিতে। আমি যে 15 দিনের গ্যাপে যাব সেটা হয়ে ওঠে না। 2 টাকা নাই, 3 হচ্ছে টিউশনি করি, যে টিউশনি বাসা যদি 15 দিন না যাই তাহলে স্টুডেন্টের মা গাল ফুলিয়ে থাকে। সব মিলেই আর কি সেটা হয়ে ওঠে না, আর কোনোভাবেই সময় হচ্ছে না, টাকাও নাই, আসতে পারি। সেই পাসপোর্টের মেয়াদ রিনিউ করলাম 5 বছর পরে, 10 বছর। তো সেই 10 বছরও চলে গেছে, আসতে পারিনি। পাস করে কলেজে জয়েন করলাম লেকচারার হিসেবে। এটা পূর্বদলা গভর্নমেন্ট কলেজ, আগে ছিল পূর্বদলা ডিগ্রি কলেজ, এখন পূর্বদলা গভর্নমেন্ট কলেজ নেত্রকোনা। তো ওই কলেজে জয়েন করলাম। জয়েন করে তখন তো যে বেতন পাই, কিছু টিউশনি দিয়ে বাবাকে সাহায্য করি, পরিবারকে সাহায্য করি। কিন্তু ওখান থেকে যে আবার ছুটি নিয়ে আবার ইন্ডিয়া যাব, সেইটাও সুযোগ হয়ে ওঠে। কিন্তু এই যে বড়দাকে দেখতে হবে, ততদিনে আবার বড়দা দেহত্যাগ করেছে। এবং তখন আমি ঢাকা ভার্সিটিতে পড়াকালীন অবস্থায় আমি 89-এ ভর্তি হই। বড়দা সম্ভবত, আমার ঠিক মনে নাই, 99, আপনাদের মনে থাকতে পারে। আমি তখন জগন্নাথ হলে আমাকে একজনে খবর দিলেন যে শ্রী বড়দা দেহত্যাগ করেছে। এবং এটা আমার জন্য যে কত পেইনফুল ছিল, কত দুঃখজনক ছিল, এটার মানে বলার বোঝা নাই যে বড়দাকে দেখতে পেলাম না। তারপরে কলেজে চাকরি, এই পরে আমাদের, আপনাদের যেমন আইএএস বলে, আমাদের বলে বিএস, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। তো এই সবচেয়ে কম্পিটিটিভ পরীক্ষা এটা। তো সেই পরীক্ষার জন্য পড়াশোনা একেবারে মরণপণ অবস্থায় করতে হয়। আর থাকি সেই নেত্রকোনাতে, এসে ঢাকাতে এসে পরীক্ষা দেই।
3 বছর 3 মাস লেগেছে আমার এই পরীক্ষাটা দিতে। আর সম্পূর্ণ পরীক্ষাটা হয়েছে বিভিন্ন পর্যায়ে। 3 বছর 3 মাস পরে অ্যালাউ হলাম, মিনিস্ট্রিতে আসলাম। এখন তারও সমস্যা, গভর্নমেন্টের পারমিশন নিতে হয়। এসে 1 বছর ট্রেনিং, 1 বছর মতো ইংল্যান্ডে চলে গেলাম মাস্টার্স করতে। তো আসলাম, এদিকে বাড়িতে টাকা দিতে হয়। আসলে কোনোভাবেই আর যা হচ্ছিল না। এই করতে 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 2009-এ আমি ইংল্যান্ডে গেলাম পিএইচডি করতে। সরি, অস্ট্রেলিয়াতে। ইংল্যান্ডে মাস্টার্স করেছি, অস্ট্রেলিয়াতে পিএইচডি করতে গেলাম। 2009 যখন পিএইচডি করতে গেলাম, তখন আমি 2010 মানে 1 বছর পরে আমাকে ডাটা কালেকশনের জন্য 6 মাস থাকি নাই, 5 মাসের মতো থেকেছি বাংলাদেশে এসে আমি ডাটা কালেকশনের জন্য আর কি। তখন আমার মনে হলো যে এই সুযোগে আমার তো পারমিশন লাগবে না, কারণ পারমিশন তো করাই আছে আমার ইংল্যান্ডে পিএইচডি। তা আমি ইংল্যান্ডের আমার যে হেড অফ স্কুল প্রফেসর রজার ররি বোধহয় খুব সম্ভবত, তার কাছে একটা চিঠি নিয়ে আসলাম যে অঞ্জন কুমার দেবরায় উইল গো টু বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া টু কালেক্ট হিজ ফিল্ড ডাটা ফর হিজ পিএইচডি রিসার্চ। মানে পিএইচডির জন্য আমি কিছু ডাটা কালেকশন করবো বাংলাদেশ এবং ইন্ডিয়ায়, এই কথা এই চিঠি নিয়ে আসছি। তো এই চিঠি নিয়ে এসে আমি বাংলাদেশে থেকে তখন 2010 সালে, আপনারা খেয়াল করুন যে আমি 89-এ ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছি, তার মধ্যে খুব 90-তে আমি পাসপোর্ট করেছি। আর 2010 সাল আমি দেওঘর গেলাম, ওই যে ডাটা কালেকশনের সময় আসছি ওইভাবে। তাহলে কত হলো, 20 বছর, 20 ইয়ার্স আমি যেতে পারিনি। কিন্তু আমার কিন্তু একটা কান্না ছিল যে আমি পর্দাকে দেখতে পারি না, ঠাকুর বাড়ি যাবো, বিশেষত ঠাকুর পরিবারের রক্তকে দেখার জন্য, আর কিছু না। আর ঠাকুর যে জায়গাতে ছিলেন, যদিও বাংলাদেশে সেই জায়গা দখল হয়ে গিয়েছে, দেখার জন্য জায়গাগুলো আর কি। তো 2010 সালে আমি 20 বছর পরে দেওঘরে গেলাম, রাত্রে গেলাম। যাওয়ার পরে আমাদের বাংলাদেশের দায়িত্বে আছে, এর নাম হলো ধৃতবোধ আদিত্য। তো উনি আমাকে রাত্রে এরকম সময় বোধ হয়, এরকম না, ঠিক আগে এরকমই রাত 9টা বাজবে, অনেক মানুষ, উৎসব তখন, শারদীয় উৎসবে। তো জীবনে প্রথম গেলাম, গিয়ে জানিয়েছি আচার্যদের, কিছু প্রণাম করলাম আচার্যদেরকে, মানে আচার্যদেবের বাবা তখন আমাদের শ্রী দাদা, প্রণাম করলাম। তো যাই হোক, ওই রুমের মধ্যে তখন এরকম সময় বোধ আসলাম বা এরকম হবে। তো উনি বললো, দাদা আপনার কাছে ধুতি আছে? তা আমার বোধহয় ধুতি ছিল না, অথবা ওইখানে গিয়ে কিনেছি সন্ধ্যার সময়, আমি ঠিক জানি না, মনে নেই আর কি। তো বললেন যে ধুতি আছে? আমি বললাম যে নাই, বা আছে বা কিনবো, এরকম যে একটা ধুতি পাঞ্জাবি লাগবে আপনার, সকালবেলা একটু পরবেন আপনি, বেশিক্ষণ না, আধা ঘন্টার জন্য। উনি শুধু এটুকু বললেন, আমি জানি না কিসের জন্য, কেমন কিছু বললাম না, ঠিক আছে। সকালবেলায় উনি আমাকে ওই ধুতিটা পরিয়ে দিলেন। ধুতি তো পরতে জানি না, কখনো পরি নাই। বিয়ের সময় বোধহয় পরিয়েছিল কেউ, 2003-এ আমি বিয়ে করি। তো তো ধুতিটা উনি বাবু আমাকে, মানে ধৃতবোধ আদিত্যটা উনি নিজেই পড়ালেন আমাকে। পড়িয়ে ওনার ভাইরা, মানে ওনার শালির জামাই, সে বললো যে তুমি নিয়ে যাও। তো সে আমাকে নিয়ে গেল আচার্য যেখানে বসেন, ওজনে ডিঙ্কিদা, তার পিছনের যে ঘরটা, যেখানে ঋত্বিক কনফারেন্স হয়। তা আমি তো জানি না কিছু, সে নিয়ে গেল, নিয়ে আমাকে বললো যে বসেন, আপনার নাম ডাকলে আপনি শুধু যাবেন। তা আমি কিছুই জানি না। তা আমি বসে বসে, সে আবার তুমি থাকবে না, আমি থাকতে পারবো না, সে আবার চলে আসছে। তা আমি যে কাউকে চিনি না, কিছু না, তা আমি বসে থাকলাম জাস্ট বাধ্যর মতো। আমি আসলে বেশি কোনো প্রশ্ন করি না, শুভ কাজে কোনো প্রশ্ন করি না, এটা আমার ছোটবেলা থেকে নেচার আর কি, যে কি জন্য কি হবে এইসব প্রশ্ন আমি কখনোই করি না। মানে বলছে তো ভালোর জন্যই বলছে, নিশ্চয়ই এরকম একটা সবসময় আমার একটা শ্রদ্ধা থাকে সিনিয়রের প্রতি আর কি, এটা ছোটবেলা থেকে, বা বাবার কাছ থেকে, যে বাবা মার কাছ থেকে শেখা আর কি। তো বসে থাকলাম, তো দেখলাম কি লাইন না কি জানি নাম বলছে, চিনি না, পরে জানছি যে ওনার নাম হচ্ছে আতবানু রায় চৌধুরী, ঋত্বিকাচার্য, পরে তো জানতে পেরেছি। তো উনি বললেন যে আপনারা এই লাইনে বসবেন, আপনারা এই লাইনে বসবেন। নাম বললো, বসে বসালো পিছনে, আমি ঠিক বসলাম। তারপর শ্রী দাদা আসলেন, বসলেন, বসে
প্রথম নাম ডাকলেন এক গ্রুপ, তারপরে গ্রুপ, মানে তখন বুঝছি আর কি, প্রথম হলো যাজকের, তারপরে অধ্যর্য, তারপরে উনি নাম ডাকলেন। তো এক পর্যায়ে আমার নাম ডাকলেন অঞ্জন দেবরায়। তো কুমারটা বাদ গিয়েছে, অঞ্জন দেবরায়। আমি গেলাম, তখন বুঝতে পেরেছি যে তিনি দয়া করে পাঞ্জা দিচ্ছেন। তো সবার মতো করে হাঁটু করে বসলাম, পাঞ্জাটা ওনার হাত থেকে নিলাম। আমি জানি না কিসের পাঞ্জা, কি কিছুই না। প্রণাম করে আসলাম, আসে দেখলাম, খুললাম, দেখি উনি ঋত্বিকের পাঞ্জা দিয়েছেন আমার। জীবনের প্রথম দেওঘর গিয়েছি আগের দিন রাত্রে, পরের দিন সকালে তিনি আমাকে ঋত্বিকের পাঞ্জা দিয়েছেন। তো আসলে কি জানেন, মানে ছোটবেলায় একটা গল্প পরে আমাদের বইয়ে পাঠ্য ছিল যে এক মুচি, সে ইয়েতে যাবে, মানে সে এরকম পুণ্যতে যাবে, হজে যাবে, এরকম আর কি কিছু, বা সেটা কেটে যাবে। কিন্তু সে সারা জীবন মুচিতে 1 টাকা 2 টাকা করে জমিয়েছে যাওয়ার জন্য। শেষে যখন যাবে তখন দেখলো খুব একটা অসহায় লোক তাকে সেই সাহায্যটা দিয়ে দিয়েছে, তার যে যাওয়ার যে টাকাটা পুরোটা। পরে দেখা গেল ওই দিন যে প্রার্থনা হচ্ছে, যে গড নিজে বলছেন যে আজকে অমুকের প্রার্থনাটাই সবার আগে আমি গ্রহণ করেছি। তো যে যায়ও নাই ওইখানে তারটা গ্রহণ করছে। তা আমি জানি না, আমি নিজে এরকম পূর্ণ বা নিজে এরকম, আমি নিজেকে কখনোই ক্লেম করি না। আমি কারো অনেকের হয়তো পায়ের ধুলার সম্মাননা অনেক সাধক আছে, কিন্তু কখনো ঢাকা ভার্সিটিতে পড়ার সময় আপনারা জানেন এটা একটা মুসলিম স্টেট, এখানে 94% মুসলিম, কিন্তু আমি সেইখানে ঢাকা ভার্সিটিতে প্রতিদিন আমি হলে প্রতি মাসে ইষ্টভীতি করেছি, প্রতি মাসে জমা দিয়েছি। আমি কখনোই আমার কোনো ইয়ে হয়নি, মানে ঠাকুরকে ছাড়া কখনো থাকিনি। তো 20 বছর পরে আমি দেওঘরে গেলাম এবং ওই দিনেই ঠাকুর বলা যায় এই দিনে আচার্যদেব আমাকে পাঞ্জা দিলেন আর কি। সেই জীবনের পরম প্রাপ্তি। জানি না উনি কি জন্য দিলেন, কি ভেবে দিলেন, আমি কতটুকুই বা কাজ করতে পারি, আদৌ করতে পারি কিনা তাও জানি না। অনেক সময় অভিমান হয়, সহকর্মীদের আচরণে ক্ষিপ্ত হই, কষ্ট পাই, অনেক সময় অনেক ইয়ে হই, তো তারপরেও জানি না। তো আমার জীবনের এই হলো প্রাপ্তি, আরো অনেক প্রাপ্তি আছে। আরেকটা প্রাপ্তি বলে শুধু শেষ করি, সময় তো বেশি নাই। তো পৈতা নিব, এই যে আমার যে পৈতা দেখতে পাচ্ছেন এখানে, সেই পৈতা আমার পৈতা। আমি হলাম কায়েত, মানে ক্ষত্রিয়, মানে কায়েস্ত, যেমন লাল পৈতা। তো পৈতা নেওয়ার জন্য আমি চিঠি দিয়ে আচার্যদেবের কাছে, মানে শ্রী শ্রী দাদার কাছ থেকে অনুমতি নিয়েছেন। আমি তখন অস্ট্রেলিয়া থাকি, আসা তো সম্ভব হয় না। তো তখন আমি আচার্যদেবের কাছ থেকে অনুমতি নিয়েছি চিঠি দিয়ে, অস্ট্রেলিয়া থেকে। আচার্যদেব বলেছেন যে 1 বছরের মধ্যে 36 দিনের উপনয়ন ব্রত করে ঠাকুর বাড়ি এসে পৈতা নিতে হবে, ঠাকুর বাড়ি এসে। তো আমি অস্ট্রেলিয়াতে ব্রত আসবে, আমি অস্ট্রেলিয়াতে ব্রত করেছি। তা আপনারা জানেন যে উপনয়নের ব্রত, যারা জানেন জানি না, উপনয়নের পৈতার ব্রত খুব কঠিন ব্রত আর কি, যদি সে ঠিক মতো পালন করে। এই কথাটা বলছি যে আপনারা কি বলবো, অনেকেই কতটুকু ঠিক করেন সেটা আমি বলছি না, বাদ যাও। যেমন আমি আমার 7 কেজি ওজন কমে গিয়েছে এই 36 দিন ব্রত করার পর। 7 কিলো I lost 7 কিলো ওয়েটস। মানে এটা এমন, মানে 48 ঘন্টা প্রত্যেকটা সাইকেলে 4 দিনের মধ্যে 48 ঘন্টা 1 ফোঁটা জলও খাওয়া যায় না, ইভেন এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার খাওয়া যায় না। আমি চেষ্টা করেছি পালন করার জন্য, কিন্তু যে কাজটা হয়েছিল ওখানে বলা আছে যে মা ভিন্ন অন্য কোনো নারীর মুখ দেখা যাবে না। আসলে মা এবং আচার্য যিনি করান আর কি, তো সেটা তো উপন্যাস মতো আচার্য পাওয়া যায় না, মানে মা ভিন্ন কারণ। মা তো থাকেন আমার বাংলাদেশে, এখন আমার তো আলাদা ঘর নাই। আমি যেখানে করেছি সেখানে একদম নিয়ম 100% করে করার চেষ্টা করেছি, কিন্তু আমার স্ত্রীর মুখ তো আমি দেখেছি। এর মধ্যে আমার ইউনিভার্সিটিতে ক্লাসের জন্য কন্ট্রাক্ট ছিল টিউটরিং এর। এখন একটা ক্লাস নিলে আমি $55 করে পাই, 2 ঘন্টার জন্য $110। তো সেইখানে যখন টিউটরিং এর হয় তখন সে নিতে হয়,
পয়সার একটা ব্যাপার আছে। 36 দিন তো অনেক লম্বা সময়, তাই না? যদি তখন আমার কোনো ব্যস্ততা ছিল না, ক্রিসমাসের সময় করেছি আমি, ঠান্ডা ছিল প্রচন্ড, তারপরে ফ্লোরের মধ্যে সেই কম্বল টম্বল দিয়ে সেইভাবেই করেছি ফ্লোরে থেকে। এবং 36 দিন সাবান দেওয়া যায় না, শেভ করা যায় না, নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, ঠিক ওইভাবেই করেছি, ত্রিসন্ধ্যা স্থান ওইভাবেই করেছি। কিন্তু ওই যে ক্লাস নিতে গিয়ে তো আমি তো ড্রাইভ করেছি, বাসা থেকে ড্রাইভ করে আমি ইউনিভার্সিটি গিয়েছি। সেখানে তো ড্রাইভ করলে তো পথে নারীদের মুখ দেখতেই হয়, আর আমার স্টুডেন্টও ছিল মেয়ে, অস্ট্রেলিয়ান সাদা। তো যে কাজটা হলো যে আমার শেষ হলো, শেষ হওয়ার পরে 1 বছরের মধ্যে ওখান থেকে আমি, কারণ বাংলাদেশে আসলে তো আবার ছুটি পাবো না আমি, সেই এখন যেমন আমার ছুটি নিতে হবে প্রধানমন্ত্রীর কাছ থেকে। টিকিট কেটে আমি ব্রিসবেন এয়ারপোর্টে গেলাম, মানে ফ্লাই করবো আর কি। আমাকে আমার মিসেস ড্রপ করে দিয়ে সে চলে আসছে, আমি তো প্লেনে চলে আসবো। মজার দুঃখজনক হলো আমি যখন ফাইনালি আমি কাস্টমস করে আমি প্লেনে উঠতে যাব, তখন ওটা ছিল ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্স। ক্যাথে প্যাসিফিকের যে ম্যানেজার অস্ট্রেলিয়ান, সে আমার পাসপোর্টটা দেখে বলল যে ইউ ডু নট হ্যাভ ইন্ডিয়ান ভিসা, তোমার তো ইন্ডিয়ান ভিসা নাই, তুমি যেতে পারবে না। আমি বললাম যে আই এম এ সিভিল সার্ভেন্ট অফ বাংলাদেশ এন্ড আই ডোন্ট নিড এনি ভিসা টু ট্রাভেল ইন্ডিয়া। মানে ইন্ডিয়াতে গেলে আমার কোনো ভিসা লাগে না, শুধু ইন্ডিয়া না, পৃথিবীর অনেক দেশে গেলে আমার ভিসা লাগে না। আমি যে পাসপোর্টটা হোল্ড করি তাতে ভিসা লাগে না, কারণ চুক্তি আছে একটা ইন্ডিয়ার সাথে, যেমন আমি সিভিল সার্ভেন্ট, আমার কোনো ভিসা লাগে না, আমি যতবার যাই ভিসা লাগে না, শুধু একটা গভর্নমেন্ট অর্ডার লাগে, জিওটা। তো আমি তো এখানে আসি, গভর্নমেন্ট অর্ডারটা দেখালাম, কিন্তু ওকে কোনোভাবেই বোঝাতে পারছি না যে আমার ভিসা লাগে না। ও কম্পিউটারে চেক করে বলে যে মাই সিস্টেম ডাজন্ট টেল ইউ দ্যাট ইউ ডোন্ট নিড এনি ভিসা, আমার সিস্টেমে বলছে না। এই বলতে বলতে ও করতে করতে অ্যালাউ করলোই না, এদিকে প্লেন ছেড়ে দিয়েছে। মানে আমার প্রায় 1.5 লক্ষ টাকা শেষ। শুধু টাকাটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার তো ছুটি শেষ হয়ে যায়, বাংলাদেশে গেলে তো আর পারবো না, আমার এদিকে ব্রত করা, বছরও শেষ হয়ে যাচ্ছে, কোনোভাবেই সে আমাকে দেব। এবং তারপরে অন্যজনের একটা মোবাইলও নাই আমার কাছে, আমার ওয়াইফ তো আমাকে ড্রপ করে চলে আসছে। আমি অন্যজনের একটা ওখানে একজনকে অস্ট্রেলিয়ানই, তাকে রিকোয়েস্ট করলাম, পরে একটা ফোন করলাম, পরে আমাদের এই গুরু ভাই ছিল বাংলাদেশের, সে আমাকে নিয়ে পিক করে নিয়ে তার বাসায় গেল। তখন অনেক করলাম, কিন্তু ওই যে আসলে এটা আপনার অন্যভাবে নিয়েন না, মানে খুব কম ইন্ডিয়ান খুব হেল্পফুল হয় আর কি, ইন্ডিয়ানরা খুব একটা হেল্পফুল হয় না। এটা আমি আমি এরকম কমেন্ট করেছি, অনেক দেশে ঘুরেছি তো, অনেক জায়গায় গিয়েছি, অভিজ্ঞতা থেকে বলছি আর কি। হয়তো আমার অভিজ্ঞতাটা আপনাদের নাও মিলতে পারে, সেটা ডাজেন্ট ম্যাটার। ওরা করলো কি, আমি এত করার পরে ওরা কলকাতা এয়ারপোর্টে যেখানে আমি আসলে এক্সিট করব, সেইখানে তারা মেসেজ দিল ক্যাথে প্যাসিফিক, আমার সব ডিটেলস দিয়ে যে ওনার ভিসা লাগে কিনা। কলকাতা এয়ারপোর্ট থেকে তারা মেসেজ পাঠালো যে হ্যাঁ আমার ভিসা লাগবে, কারণ শুধুমাত্র গভর্নমেন্ট ওয়ে আসলে ভিসা লাগবে না, আর যেহেতু আমি প্রাইভেটলি আমি উপনয়নের জন্য ব্রত করতে আসতেছি এই জন্য লাগবে। আসলে কিন্তু লাগে না, কারণ আমি তো গিয়েছি, আমি তো অনেকবার গিয়েছি এখানে যে দেওঘরে অর্ডার নিয়ে, তো সেটা কি গভর্নমেন্ট ছিল? অর্ডারটা গভর্নমেন্টের ছিল, কিন্তু কাজ তো গভর্নমেন্টের না। আমি তো যতবার যাই তো আমি গভর্নমেন্টের এটা দেখাই যাই যে আমি তীর্থ কাজে যাব দেওঘর ঝাড়খণ্ড, আমি এটা উল্লেখ করে দিই, এবং মাননীয় প্রধানমন্ত্রী ওটার উপরে আমাকে অনুমতি দেন। তো লাগে না তো। কিন্তু ওই যে বললাম, ওরা হেল্পফুল না, যে একটা লোক ওখান থেকে আসবে, সে বসে আছে, ওই কথাই শুনতে চায় না। যেমন একবার দিল্লি এয়ারপোর্টে আমার বাবা ক্যান্সারের পেশেন্ট, আমি পাসপোর্ট দিলাম, পাসপোর্ট জলদি ফেলে দিচ্ছে, মানে এত মিসবিহেভিয়ার করে আর কি, এত লোক ডাউন ওপন করে আর কি, মানে এটা খুবই দুঃখজনক। পরে আমি যখন বললাম যে গভর্নমেন্ট চেক ইট, তখন সে শুনেই না, আরেকজনের কাছে গেলাম, সে চেক করে বললো ইয়েস, মানে ওই লিস্টের মধ্যে চেক করতেছে, করে দেখলো যে হ্যাঁ বাংলাদেশে সিভিল সার্ভেন্টের লাগে না, মানে এত নিচু ভাবে দেখে আর কি। তো সে আর আমাকে কলকাতা থেকে মেসেজ পাঠাইলো যে না তার লাগবে, বাস, আর কিছু করার নাই, আর যেতে পারলাম না, ফিরে চলে আসলাম। তারপরে আমি বাংলাদেশে এসে পারমিশন নিয়ে গেলাম, তখন ছিল বোধহয় আমার এই পৈতা নেওয়ার বোধহয় 3 দিন বা 4 দিন বাকি।
মানে 1 বছর হয়ে যাচ্ছে আর কি, মানে তাহলে আবার নতুন করে ব্রত করতে হবে। তো যাই হোক, খুব কষ্ট পেয়েছি, অর্থ টর্থ যাই হোক, কিন্তু কষ্ট পেয়েছি যে আমি এসে গেলাম আর আমার যেহেতু একটা জব করি আসতে পারি না, মানে মাই হ্যান্ডস আর টাইট। তো তখন অনেক কষ্টে গিয়ে দেওঘরে পৌঁছালাম, পৌঁছে এবং আমি ওইটা করলাম যে আমি অস্ট্রেলিয়া গেলাম ফ্যামিলিকে দেখতে, এর মধ্যে বাংলাদেশে চলে এসে জয়েন করেছি। এই 1 বছরের মধ্যে ওই যেতে পারে চলে আসছি, কারণ ছুটি শেষ হয়ে গিয়েছিল। জয়েন করে আমি গেলাম অস্ট্রেলিয়াতে, গিয়ে ওখানে উল্লেখ করলাম আমি অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া যাব, ওই 15 দিন না 20 দিন ছুটি নিয়ে গেলাম। তো আসার পথে অস্ট্রেলিয়া থেকে আমি ফ্লাই করলাম কলকাতায়, কলকাতা থেকে আবার ঢাকা আসবো। তো তখন তো আমার আছে, অনুমতি আছে, তো গেলাম। এর মধ্যে আবার আমি ভিসাও নিয়েছি ব্রিসবেন থেকে, ইন্ডিয়ান। তো তারা বলতেছে যে আপনার কি 2টা পাসপোর্ট? আমি যে না, আমার একটাই। মানে ইন্ডিয়ান যে মহিলা ব্রিসবেনে, সে বলতেছে, আমি যে কেন তুমি why do you ask me this question? আপনার এই ধরনের পাসপোর্টে ভিসা আমাদের লাগে না তো, কিন্তু আপনি যে করছেন সেই জন্য আমি প্রশ্নটা করলাম। আমি বললাম যে লাগে না, মানে এই ঘটনা তারা করেছে। তারাও বিশ্বাস করে না যে আমার লাগে না, মানে আমার তো লাগে না, তারাও বলছে। কিন্তু কলকাতা এয়ারপোর্টের ওই লোক কি একটা করে রিপোর্ট দিল। যাই হোক, আমি দেওঘরে আসলাম। এসে এর মধ্যে আমার সময় আছে মাত্র 3 দিন, মানে আমি যেদিন আসবো তারপরের দিন আবার তারপর দিন ফিরে আসতে হবে, কারণ আমার টিকিট কাটা। মানে 1 দিন, শুধু পরের দিন আমাকে পয়সা হইতেই হবে। খেয়াল করুন আপনার জিনিসটা। আচার্যদেবের, মানে আমার নিজের ব্যক্তিগত জিনিস বলছি আর কি, আচার্যদেবের সম্পর্কে, বর্তমান আচার্যদেব। আমি তখন 1 দিন সময় আছে, এর মধ্যে আমি দেওঘরে থাকেন একজন, আপনারা চিনেন হয়তো, লালদা। তো লালদার সাথে শুধু একমাত্র কথা বললে উনি রেসপন্ড করেন, আমি দেওঘরে যে দেখেছি আর কি। খুব কিছু কথা হয় না, উনি বাংলাদেশে যেহেতু আসলে যেন উনি আমাকে চিনেন, আমি ওনাকে চিনি, এই হিসাবে। তো আমি অস্ট্রেলিয়া থেকে ওনাকে ফোন দিলাম, লালদা বলেন যে 1 দিনে উপনয়ন হয় না, উপনয়ন থাকতে হয় মিনিমাম 4 দিন অথবা 12 দিন। আপনি ব্রত করলেও 4 দিন লাগবে, অথবা 12 দিন থাকতে হবে, মিনিমাম 4 দিন, ম্যাক্সিমাম 12 দিন। আমি বললাম আমার তো সময় নাই, আমার 1 দিন, আমি যেদিন যাবো তারপরের দিন এবং তারপরের দিন হচ্ছে আমার প্লেন বাংলাদেশে এসে জয়েন করতে হবে মন্ত্রণালয়ে আমাকে, কারণ আমাদের অবস্থায় করা যায় না, তাহলে এটা আমি আবার ডিসিপ্লিনারি অ্যাকশনে পড়ে যাব। তখন লালদা বললেন তাহলে একটা কাজ করা যায়, ওই যে কি জানি করে বৈদ্যনাথ ধামে পান্ডা আছে, পান্ডাদের মাধ্যমে হবে। তা আমি তো এত কিছু বুঝি না। তা আমি যেদিনকে পৌঁছালাম ওই দিনই ওই আবার ঋতব্রত আদিত্য এবং তার ভাই সুব্রত আদিত্য, 2 জন ওখানে আছে, দেখা হলো। দেখা হওয়ার পরে ওরা বললো যে আপনি পান্ডাদের দ্বারা পৈতা হয় কোনোদিন? বাংলাদেশে গেলে মানুষের তো অনেক কথা বলবে, আমরা না কিছু বললাম না, কিন্তু মানুষের কথা কি মুখ কাটাতে পারবেন? এটা তো পৈতা হয় না। আর আপনি আচার্যদেবের সামনে ছিলেন এতক্ষণ, তো আপনি বললেন না কেন? কারণ আমি ওই দিন পৌঁছে আবার আচার্যদেব কিছু গিফট নিয়ে গিয়েছি, ওটা দেওয়ার জন্য বসেছিলাম অনেকক্ষণ, তখন বললেন না কেন আপনি? আর এই শেষ আচার্যদেব, মানে শ্রী দাদা, উনি ইশারা করে আমাকে ওনার পায়ের কাছে বসালেন, এই জীবনে একবারই শুধু। তা আমি বসেছিলাম, তা আমার তো মাথায় এত কিছু না, কারণ এত তাড়াহুড়ার মধ্যে মাথা কি কাজ করে, আর আমি তো দেওঘর যাই না, জানিও না। তারপরে মনটা এত খারাপ হইলো, তো উনি পরের দিন সকালে, খুব আমি সংক্ষেপ করছি, এটা অনেক লম্বা ঘটনা, আমি খুব সংক্ষেপে বলছি। তো উনি আমাকে বললেন সকালবেলা প্রার্থনা করে আমি সিঁড়িতে বসা থাকবো, আপনি আসবেন, আপনাকে নিয়ে যাবো বৈদ্যনাথে। আমি প্রার্থনা করে ওনাকে দেখি উনি নাই। ওনার বাসায় গেলাম, বলে যে বাসায় আসে নাই, আবার ফিরে আসলাম নাই। এর মধ্যে আমার হঠাৎ মাথায় আসলো যে আচার্যদেবকে প্রণাম করি, কারণ আচার্য উঠে যাবে, অনেকক্ষণ সময় হয়ে গেল না, প্রার্থনার পরে আচার্যদেব বসে উঠে যাবে। আমি করলাম কি, লাইনে দাঁড়ায় গেলাম আচার্যদেবকে প্রণাম করার জন্য, এবং কিছু গিফট ছিল, গিফটগুলো আমার হাতে। এর মধ্যে আচার্যদেবকে প্রণাম করার মধ্যে আমি কাকে জানি বললাম যে আমি পৈতা নেই, উপনয়ন ব্রত করে আসছি। শ্রী আচার্যদেব সাথে সাথে বলার পরে সম্ভবত পবিত্র দবা কেউ উনি বললেন যে উনি ব্রত উপনয়ন নেবেন। সাথে সাথে আচার্যদেব বললেন, আমি চিনি না কাউকে, দেবুদা এই জয়দেব ওনার পৈতা দিবে। পৈতাদের 2 জন, একটা বাপুনিদা আর জয়দেব ডাক বলে একজন আছে ইয়ান, জয়দেব ওনার পৈতা দিবে, আপনি জয়দেবকে ফোন করে দিন। সাথে সাথে উনি জয়দেব দাদে ফোন করেছেন যে অঞ্জন দা বাংলাদেশ থেকে এখনই পাঠাচ্ছি। আমি কিন্তু উপবাস, এবং আগের দিন সারা রাত ঘুমাই নাই, 2 ঘন্টা ঘুমিয়েছি ওইটা বলার পরে যে আমার পরের দিন কি হবে। মাত্র 2 আওয়ার্স, আমি ঠিক 2টার সময় ঘুম থেকে জেগে উঠে স্নান টান করে শেভ করে ফেলেছিলাম।
তা বললেন যে ফোন করে দিলেন। এর মধ্যে আমি বলতেছি যে দাদা আমার তো বৈদ্যনাথ নেওয়ার কথা আছে, মানে মাথায়। তখন দেবুদা বলে যে মালিক স্বয়ং বলেছে, আপনি কি বলতেছেন? আমার মাথায়ও কাজ করে না। একটু পরে মাথায় কাজ করছে, আরে এনারে বলে এটা কি সর্বনাশ করলাম। আচার্যদেব বলছেন আবার কথা কিসের। যাই হোক, চলে আসছি, দেখি যে ওনার গিফটটা দিতে মনে নাই। আবার দৌড়ে গিয়ে দাদাকে প্রণাম করে গিফটটা দিলাম, যেটা হাতে ছিল। এর মধ্যে জয়দেবদার কাছে উদ্দেশ্যে রওনা দিলাম, বলো যে বেদ ভবনে। রাস্তায় দেখি সেই লাল্লা। উনি বলেন, হ্যাঁ আপনি কোথায় ছিলেন? যে আপনাকে খুঁজছি, আমি পাই নাই। কেন পাবেন না আপনি? আমি বসা ছিলাম। এই সেই। যাই হোক, টু কাট দ্য লং স্টোরি শর্ট, আমার বইটা হলো এখানে উপনয়ন হলো, এবং জয়দেবদা বললেন যে দাদা কখনোই একদিনে উপনয়ন হয় না, এই আপনার হলো, কিন্তু একটা দিন আপনি বেদ ভবনে থাকতে হবে। মানে বেদ ভবন মানে এটা এটা আরেকদিন বর্ণনা করবো না। এটা মনে হয় স্বয়ং পঞ্চবটী বনের মধ্যে আর কি, দেওঘর একটা জায়গা আছে যেখানে কেউ কারোর কোনো মুখ দেখা যায় না, কিচ্ছু না, আপনি একটা রুমের মধ্যে থাকবেন। যাই হোক, তো আমি ওই রাত ছিলাম। পরের দিন সকালে এসে উপনয়ন, আপনারা জানেন ঠাকুর কারো মুখ দেখা যায় না, ঠাকুরকে প্রথম প্রণাম করতে হয়, তারপর আচার্যদেবকে করতে হয়। আমি ঠিক ওইভাবেই আচার্যদেবকে প্রণাম করেছি। আচার্যদেব আমার মুখের দিকে তাকিয়ে যে একটা হাসি দিলেন, এই যে আমার 1 বছরের এত কষ্ট সব দূর হয়ে গেল। কথা হচ্ছে যে আচার্যদেব দেখুন, এই যে আমি মা ভিন্ন নারীর মুখ দেখা যায় না, আমার স্ত্রীর মুখ, ছাত্রীর মুখ, অন্য মুখ দেখলাম মহিলাদের, এই প্রায়শ্চিত্তটা উনি আমাকে করায় নিলেন। এই যে আমার হেনস্থাটা হলো। সেকেন্ডলি হলো, ধরেন এই 36 দিনের মধ্যে আমার বউয়ের সাথে ঝগড়া হয়েছে, কারণ ওয়াইফের সাথে ঝগড়া কান্না হয়, আমার ঝগড়া হয়েছে। তা তো ওইটা তো নিয়মের কিছুটা ব্যত্যয় হয়েছে, কারণ আমি ব্রত করছি ঠিকই, একবারে ঝগড়াও তো হয়েছে একটু। সেই সব পাপই উনি আমাকে এইগুলা দিয়ে, গ্রহ এই কষ্ট দিয়ে উনি কাটে নিলেন। কিন্তু যেখানে আমার বৈদ্যনাথে টাকা দিয়া, আগের দিন লালদাকে আমার টাকা দিয়া ওই যে 2টা করে ধুতি, 2টা করে, একটা আমার, একটা যে আচার্য হবে তার, এবং উনি হবেন বলছেন, উনার মাপের ধুতি পাঞ্জাবি সবকিছু কিনা, সব দিয়া টিয়া শেষ। আচার্যদেব কি করে দেখেন আমাকে আমার মনের মতো, যে ঠাকুর বাড়ি ছাড়া পৈতা হয় না, এবং তিনি স্বয়ং মালিক আমার পৈতা দিলেন, এবং বৈদ্যনাথ থেকে উনি আমাকে ফিরে নিয়ে আসলেন। ওই মুহূর্তে আমি লালদাকে পেলাম না। যদি ওনাকে পেতাম তাহলে আমি এখানে আসতামই না, আমি চলে যেতাম। এবং সারা জীবন আমার একটা কান্না হইতো যে আমার পৈতাটা বুঝে ঠিক হয় নাই, পৈতাটা বুঝে ঠিক হয় নাই। আমি অত্যন্ত খুঁতখুঁতে, ঠাকুর ছাড়া অন্য কিছুই আমার মাথায় ঢোকে না। কাজে কোনো ব্যক্তি হলে আমি সেটা মানে নিতে পারি না। তো দেখুন, আচার্যদেব যে স্বয়ং ভগবান, তিনি যে স্বয়ং ঈশ্বর, তার এরকম অনেক, আমি যেতে পারি না আমার জবের কারণে, অনেক কনস্টেন্টের কারণে সবকিছু যেতে পারি না, কিন্তু যতটুকু গিয়েছি আর কি, বুঝছেন, মানে আচার্যদেব স্বয়ং ঠাকুর তার মধ্যে লীলা করে। তো এইরকম অসংখ্য ঘটনা আমার জীবনে আছে, অসংখ্য ঘটনা, যেগুলো বলে শেষ করা যাবে না। ইভেন একদিন মৃত্যু থেকে আমাকে বাঁচিয়ে নিয়ে আসছেন, নির্ঘাত মরে যেতাম, এরকম অনেক অনেক ঘটনা। আমার চাকরি পাওয়াটা একটা অলৌকিকত্ব, কিভাবে পেলাম সবকিছুতে, মানে তিনি দয়া করে, আমার কাছে মনে হয় তিনি দয়া করে আমার হাতটা ধরে আমাকে নিয়ে যাচ্ছেন প্রতি মুহূর্তে, প্রতি মুহূর্তে। মানে কোনটা ছেড়ে কোনটা বলবো সেই বলার মতো কোনো ভাষা নেই আর কি, বুঝতে পেরেছেন? যে আমার সমস্ত জীবনটা হচ্ছে তার দয়া। তো যাই হোক, আর কি বলবো, যে আমরা ঠাকুর ছাড়া আমার জীবনের আর কিছু নাই। তুমি অকিঞ্চন হও, তিনি ছাড়া তোমার যেন আর কিছুই না থাকে। তোমার অন্তর আকর্ষণকে বেপে, তোমার সাত্যত প্রতি ঐশ্বর্য অডেল হয়ে উঠুক, উৎক্রমণী অনুবেপনায়। আর এমন তোর যদি না হতে পারো, তবে তোমার ধর্মও হলো না, কর্মও হলো না। আমি ঠাকুরের এই কথাটা প্রতি মুহূর্তে মনে করি, যে তিনি আমার সব, আমার নিঃশ্বাসে, আমার প্রশ্বাসে, আমার দেহে, আমার রক্তে, আমার অনুভূতিতে, আমার চেতনাতে, আমার চিন্তায়, আমার মননে, আমার চাহনিতে, আমার অনুভূতিতে শুধু তিনি ছাড়া আমার কিছুই নেই। ভালো থাকবেন মা, দাদারা।